BBM24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা এবং BBM সলিউশন মানে স্যার এই পেজের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব BBA অনার্স দ্বিতীয় এবং তৃতীয় বর্ষ বিভিন্ন ডিপার্টমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট ট্যাক্স ইন বাংলাদেশ নিয়ে। ট্যাক্স ইন বাংলাদেশ সাবজেক্ট অত্যন্ত সহজ, কিন্তু প্রতিটি বছরই কিছু না কিছু আইনগত পরিবর্তনের কারণে নতুনত্বের আবির্ভাব ঘটে। তবে 2023-24 সেশনে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এবং আমার হাতে যে বইটি আপনারা দেখছেন ভালোভাবে ফলো করবেন, একদম সম্পূর্ণ আপডেট 24-25 অর্থাৎ কর বর্ষ 24-25 অনুসারে, অর্থাৎ এইটি আরও আপডেট। আমরা এই আপডেট বই থেকে আপনাদের অঙ্ক করানোর চেষ্টা করছি। তবে 23-24 সেশনের 23-24 করবর্ষ এবং 24-25 করবর্ষ মানে তেমন কোনো পার্থক্য নেই, জাস্ট সামথিং পদ্মায় নির্ণয়ের ক্ষেত্রে পার্থক্য আছে। তো আমরা এখন আজকে নির্ণয় করব, ইতিপূর্বে আমরা চাকরি খাতে আয় নির্ণয় করছি এবং ভাড়া খাতে আয় নির্ণয় করছি। আজকে আমরা নির্ণয় করব কৃষি খাতে আয় নির্ণয়। আর এই অঙ্ক করার জন্য আমরা ফার্স্টেই এই নিয়মটা অনুকরণ করব। যদি আপনাদের কাছে পুরাতন কোনো বই থেকে থাকে অথবা কোনো সাজেশন থেকে থাকে, তাহলে অবশ্যই এই নতুন বইটা থেকে আপনারা নিয়মটা মিলে নিতে পারেন। তো কৃষি খাতে আয় ধারা 40 থেকে 44। এখানে কৃষি আয়কে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়। প্রথমত কৃষি আয়, দ্বিতীয়ত আংশিক কৃষি আয়, তৃতীয়ত অন্যান্য কৃষি আয়, আর চতুর্থত বিশেষ কৃষি আয়। তো এই আয়গুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। সম্পূর্ণ কৃষি আয় বলতে বোঝায় যে আয়টি আপনাদের মাঠে, বিশেষ করে মাঠে চাষাবাদ করে অর্জন করা হয়, সেটা হচ্ছে সম্পূর্ণ কৃষি আয়। তো এর মধ্যে সাধারণত যায় ধান বিক্রয় থেকে আয়, পাট বিক্রয় হতে আয়, গম বিক্রয় থেকে আয়, ভুট্টা বিক্রয় হতে আয়, শস্য বিক্রয় থেকে আয়, অর্থাৎ যে কোনো ধরনের শস্য বিক্রয় হতে যে আয় সেটা হচ্ছে সম্পূর্ণ কৃষি আয়। আর এই সম্পূর্ণ কৃষি আয় থেকেই আমাদের বাদ দিতে হবে, অর্থাৎ অনুমোদিত খরচসমূহ বাদ দিতে হয়। আর অনুমোদিত খরচের পূর্বে আমাদের বাদ দিতে হবে, অ্যাট ফার্স্ট সর্বপ্রথম আমাদের যেটা বাদ দিতে হবে সেটা হচ্ছে উৎপাদন খরচ। অঙ্কে যদি কৃষক সম্পূর্ণ হিসাব রক্ষণ বই দেখাতে পারে, তাহলে সে যা বলবে সেটা আমরা গ্রান্টেড হিসাবে নিতে পারি, অর্থাৎ ওই খরচটা আমরা দেখাবো। আর যদি সে হিসাব বই দেখাতে ব্যর্থ হয় বা দেখাতে না পারে, অথবা সে হিসাব বই রাখেন এমন বোঝাই, সেই ক্ষেত্রে সম্পূর্ণ কৃষি আয়ের উপরে আমাদের 60% উৎপাদন খরচ ধরতে হবে। আর যদি উৎপাদন খরচ আমরা ধরি, তাহলে বেশ কিছু খরচ ওই আওতাভুক্ত পড়ে, যেগুলো আর অঙ্কে থাকা সত্ত্বেও আসবে না। তো উৎপাদন খরচের আওতাভুক্ত কোনগুলো দেখুন: চাষাবাদ খরচ, গবাদি পশু রক্ষণের খরচ, পানি সরবরাহ খরচ, সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ খরচ, পরিবহন খরচ, পশু পালন খরচ, প্রক্রিয়া খরচ, শ্রমিকের মজুরি, বাজারকরণ খরচ, ভূমি কর খরচ, বীজ ও সার বাবদ খরচ, ভূমি কর্ষণ খরচ, বীজ ও সার বাবদ খরচ, কৃষি যন্ত্রপাতি মেরামত খরচ, চাষাবাদ খরচ। অর্থাৎ যদি আমরা উৎপাদন খরচ 60% দেখাই, তারপরে এই খরচগুলো থাকলেও আর অঙ্কে আসবে না। তবে অন্যান্য অনুমোদিত খরচ এগুলো আসবে, যেমন বীমা খরচ, মূলধন সম্পত্তির অবস্থায়, যন্ত্রপাতি বিক্রয়জনিত লোকসান, বন্ধকি, ঋণের সুদ, কর ও খাজনা, স্থানীয় কর, অন্যান্য খরচ। তাহলে মোটের উপরে আমরা বলতে পারি উৎপাদন খরচ, বীমা খরচ, মূলধন সম্পত্তির অবস্থায়, যন্ত্রপাতি বিক্রয়জনিত লোকসান, বন্ধকি, ঋণের সুদ, কর ও খাজনা, স্থানীয় কর, অন্যান্য খরচগুলো অঙ্কে থেকে বাদ যাবে। তবে অবশ্যই মনে রাখতে হবে, আমরা এটা এখান থেকেও বাদ দিতে পারি, অথবা সরাসরি শেষে যে অঙ্কে যেরকম অনেকগুলো আয় আছে, অর্থাৎ সম্পূর্ণ কৃষি আয়, আংশিক কৃষি আয়, অন্যান্য কৃষি আয়, বিশেষ কৃষি আয়, অর্থাৎ আয়গুলো দেখানোর পরেও আমরা বাদ অনুমোদিত খরচ হিসাবে ওর মধ্যে এগুলো দেখাতে পারি, অথবা সরাসরি সম্পূর্ণ কৃষি আয়ের পরে আমরা এগুলো বাদ দিয়ে পরে আংশিক কৃষি আয়, বিশেষ কৃষি আয় এগুলো যোগ করে আমরা অঙ্ক করতে পারি। সেক্ষেত্রে কোনো দোষণীয় হবে না, অঙ্ক হবে। এখন আমরা জানবো আংশিক কৃষি আয় কি। আংশিক কৃষি আয় বলতে সাধারণত বোঝায় যে কোনো ধরনের সম্পদ আমরা সংগ্রহ করার পরে কোনো প্রক্রিয়াকরণ ছাড়া বাজারজাত করা সম্ভব হয় না, সেগুলোই আংশিক কৃষি আয়। এর মধ্যে আছে চা বাগানের আয়, রাবার বাগানের আয়, চিনি শিল্পের আয় এবং তামাক শিল্পের আয়। এগুলো সাধারণত প্রক্রিয়াকরণের মারফত বাজারজাত করা হয়। তো এখানে বলতে চা বাগানের আয় 60%, অর্থাৎ 60% কৃষি আয় এবং বাকি 40% ব্যবসায়িক আয়। রাবার বাগানের আয় 60% কৃষি আয়, বাকি 40% ব্যবসায়ী আয়। আর চিনি শিল্পের আয় ইকুর বাজার মূল্য অনুসারে গণনা হবে, তামাক শিল্পের আয় বাজার মূল্য গণনা হবে। এরপরে জায়গাতে আমাদের আসতে পারে অন্যান্য কৃষি আয়। অন্যান্য কৃষি আয়ের মধ্যে থাকতে পারে ফুল চাষ, ফল চাষ, অন্যান্য গাছগাছরা আবাদের আয়, কাঁঠাল, আম, জাম,
কলা, লিচু বিক্রয় হতে আয়, ইজারা দেওয়া কৃষি জমি হতে আয়, কৃষি কাজের মাধ্যমে মাটি থেকে উৎপাদিত দ্রব্য থেকে আয়, অন্যান্য কৃষি খাতে আয়, এগুলো এর মধ্যে আওতাভুক্ত হবে এবং আয় হিসেবে গণ্য হবে। বিশেষ কৃষি আয়, কৃষি পণ্য বাজারকরণের মাধ্যমে আয়, কৃষি জমির সন্নিকটে অবস্থিত দালান হতে আয়, চরণভূমি হতে আয়, তাল ও খেজুর গাছের রস বিক্রয় হতে আয়, মৌচাকের মধু বিক্রয় হতে আয়, ডেইরি ফার্ম হতে আয়, হাঁস মুরগি খামার, হাঁস মুরগি চিংড়ি মাছের হেসারি ও মৎস্য চাষ হতে আয়, এগুলো হচ্ছে বিশেষ কৃষি আয়। তাহলে আমি আবারও বলতেছি যে সম্পূর্ণ কৃষি আয়, আংশিক কৃষি আয়, অন্যান্য কৃষি আয়, বিশেষ কৃষি আয়, পর্যায়ক্রমে আয়গুলো যোগ করার পরে অনুমোদিত খরচ বাদ দিয়ে অঙ্ক করা যাবে, অথবা সম্পূর্ণ কৃষি আয়ের পরে আমরা খরচগুলো বাদ দেওয়ার পরে পরবর্তী খরচ আয়গুলোও যোগ করে দেখাতে পারি, তাতে অঙ্কের উপরে কোনো প্রভাব পড়বে না। তারপরে একথা আমাদের অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে, উৎপাদন খরচ কেবলমাত্র চাষাবাদ অর্থাৎ সম্পূর্ণ কৃষি আয় যেগুলো আছে তার উপরে হবে, এই আংশিক অন্যান্য বিশেষ কৃষি আয়ের উপরে কখনোই হবে না। এবং এই ক্ষেত্রে অর্থাৎ কৃষি আয়ের ক্ষেত্রে কর দায় নির্ণয় অর্থাৎ কর প্রদানের কর ধার্যের নিয়মটা প্রথম 10 লক্ষ টাকার উপরে 0%, পরবর্তী 10 লক্ষ টাকার উপরে 5%, তার পরবর্তী 10 লক্ষ টাকার উপরে 10%, অবশিষ্ট যদি আরো 10 লাখ বা তার অধিক থাকে তাহলে 15%। এই হচ্ছে আমাদের কৃষি আয়ের মোটামুটি নিয়ম। তবে আমার মনে হয় আপনারা আসলে নিয়ম শুনে ততটা বুঝবেন না, যদি অন্যান্য বইয়ের অঙ্ক করা থাকে তাহলে অবশ্যই আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন। তবে আমরা চেষ্টা করবো এখন আপনাদের একটি অঙ্ক করে ধারণা দেওয়ার। 2017 সালে জনাব তালুকদার, এই অঙ্কটা এখন আমরা সমাধান করব। আপনাদের কাছে যে বই আছে সেই মিলেনিয়াম, কমার্স বা গ্রন্থপতি বা সাজেশন, দিগদর্শন, ব্যতিক্রম যে সাজেশনে থাকুক, আপনারা যদি এই অঙ্কটি অবশ্যই প্রত্যেকটা বইতেই আছে, অঙ্কের নাম জনাব তালুকদার, এই অঙ্কটি আপনারা দেখি অর্থাৎ আমার ভিডিওটি যখন দেখবেন তখন অবশ্যই অঙ্কটি সামনে নিয়ে দেখবেন। আশা করা যায় নতুন নিয়ম পুরাতন নিয়মের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন এবং অঙ্কটি সম্পূর্ণ বুঝতে পারবেন। আমি এখন অঙ্কটি করছি, একটু ভালোভাবে ফলো করুন। বলছে 2024 সালের 30শে জুন তারিখে জনাব তালুকদার এর কৃষি খাতে আয় নিম্নরূপ: পাট বিক্রয় প্রতি মনে 1000 টাকা হারে 400 মন, ধান বিক্রয় প্রতি মন 800 টাকা হারে 50 মন, কৃষি জমি ইজারা প্রদান হতে আয় 70,000 টাকা, আখ বিক্রয় হতে আয় 1,50,000 টাকা। উপরোক্ত আয়সমূহের সংশ্লিষ্ট ব্যয়সমূহ: ভূমি রাজস্ব পরিশোধ 30,000 টাকা, ইউনিয়ন পরিশোধ কর 15,000 টাকা, শস্য বীমা সালামি 20,000 টাকা, অনুমোদনযোগ্য অবস্থায় 15,000 টাকা, বন্ধক ঋণের সুদ 8,500 টাকা। তারপর বলছে জনাব তালুকদার একটি ওজনকারী যন্ত্র ছিল যা 30,000 টাকায় কেনা হয়েছিল, যন্ত্রটি বিকল হওয়ায় তা 18,000 টাকায় বিক্রয় করা হয়। বিক্রয়ের সময় যন্ত্রের অবলম্বিত মূল্য ছিল 23,000 টাকা। উৎপাদিত সংক্রান্ত হিসাব বই তলব করা হলে তালুকদার হিসাব বই যথাযথ হিসাব বই প্রদর্শনে ব্যর্থ হন, তবে তিনি উৎপাদন খরচ 3 লক্ষ টাকা হয়েছে বলে দাবি করেন। জনাব তালুকদার এর করযোগ্য আয় ও কর দায় নির্ণয় করো। আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি। তো ফার্স্টে ছিল সম্পূর্ণ কৃষির কিছু অংশ, তারপরে ছিল কিছু অনুমিত খরচ, শেষে বলছে যে জনাব তালুকদারের একটি মেশিন ছিল সেটা নষ্ট হয়ে যাক, কিছু টাকা দিয়ে বিক্রি করা হয়েছে, কিছু টাকা ক্ষতি আছে সেটা যাবে। তারপরে বলছে তাকে হিসাব বই তলব করা হলে সেই হিসাব বই দেখাতে ব্যর্থ হয়নি, তবে 3 লক্ষ টাকা হয়েছে বলে দাবি করে। আসলে সে যাই দাবি করুক তার কোনো মূল্য নেই, সেক্ষেত্রে আমরা উৎপাদন খরচ 60% দেখাবো। আর অঙ্ক করতে বলছে করযোগ্য আয় নির্ণয় করো এবং করযোগ্য দায় নির্ণয় করো। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাবো। জনাব, তাহলে এখানে পদটা থাকে জনাব তালুকদার। করদাতা জনাব তালুকদার। আয় বর্ষ 2023-24 আর কর বর্ষ 2024-25। কৃষি খাতে আয়, কৃষি খাতে আয় নির্ণয়, এই হচ্ছে আমাদের সব।
শিখাতে আয় 40 থেকে 44, ধারা 40 থেকে 44। তাহলে এখন আমরা শুরুতে এখন আয় লিখব, অর্থাৎ কৃষিখাতে আয়। তো এখানে আমরা বলছি পাট বিক্রয়, অঙ্কে আছে দেখুন শুরুতেই পাট বিক্রয়। তাহলে পাট বিক্রয় বলছে কি যে 1000 টাকা হারে 400 মণ, তাহলে কত টাকা হয়? 4 লক্ষ টাকা। আচ্ছা, তারপর বলছে ধান বিক্রয়, ধান বিক্রয় 800 টাকা হারে 500 মণ, অর্থাৎ 4 লক্ষ টাকা। তারপরে বলছে আখ বিক্রয় হতে আয়, আখ বিক্রয় হতে আয়, আখ বিক্রয় হতে আয় 1,50,000। তাহলে এই হলো 9,50,000। তাহলে এই 9,50,000 টাকা সম্পূর্ণ কৃষি আয়। এটা হচ্ছে সম্পূর্ণ কৃষি আয়, কিন্তু সম্পূর্ণ কৃষি আয় বাদেও আমাদের আংশিক কৃষি আয়ের একটি অংশ আছে, যেমন ইজারা হতে আয়, অর্থাৎ সে জমি ইজারা দিয়ে কি করছে? আয় করছে। ইজারা হতে আয়, ইজারা হতে আয় সে কত টাকা করছে? 70,000 টাকা। তাহলে 70,000 টাকা, তাহলে কত? 10,20,000। আমরা জানি যে যদি কোনো মূলধনী অর্থাৎ দীর্ঘমেয়াদী কোনো সম্পত্তি বিক্রয়জনিত বা ব্যবহারজনিত ক্ষতি হয়, তাহলে সেটা এখান থেকে বাদ যায়। অর্থাৎ মূলধনী সম্পত্তি যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে এখান থেকে বাদ যায়। অর্থাৎ কৃষি যন্ত্র বিক্রয়জনিত ক্ষতি, বিক্রয়জনিত ক্ষতি। তাহলে এখানে দেখুন সম্পত্তির মূল্য ছিল 30,000 টাকা, সেই সম্পত্তি বিক্রি করা হয়েছে কত? 18,000 টাকা। তাহলে 5,000 টাকা কি হয়েছে? লস হয়েছে। তাহলে হচ্ছে 10,15,000। এটা হচ্ছে আমাদের কৃষি আয়। এটা হচ্ছে আমাদের কৃষি আয়। এখন এখান থেকে আমরা বাদ দিব অনুমোদিত খরচ, অনুমোদিত, আর এখানে কোনো রকম আয় নেই, তাহলে অনুমোদিত খরচ। আর এই অনুমোদিত খরচের মধ্যে আমরা শুরুতে বলছি অঙ্কে বলুক বা না বলুক, ফার্স্ট আমরা কি করবো? উৎপাদন খরচ বাদ দেব। আর উৎপাদন খরচ কি বলছি? সম্পূর্ণ কৃষি আয়ের উপর বাদ দেব। তাহলে সম্পূর্ণ কৃষি আয় কত? 9,50,000। নিয়ম অনুসারে কত পার্সেন্ট? 60%। তাহলে 9,50,000 যদি আমরা 60% করি তাহলে 5,70,000। এবার এ জায়গাতে আমরা যে খরচগুলো পর্যায়ক্রমে নাম দেওয়া ছিল যদি ওগুলো থাকে তাহলে এখানে যাবে, অর্থাৎ ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব কত টাকা? 30,000 টাকা। তারপর আছে কি? ইউনিয়ন পরিষদের কর, ইউনিয়ন পরিষদের কর 15,000 টাকা। তারপর আছে শস্য বীমা প্রিমিয়াম, শস্য বীমা প্রিমিয়াম 20,000 টাকা। আচ্ছা, তারপরে অনুমোদনযোগ্য অবচয়, অনুমোদনযোগ্য
এরপরে বলছে বন্ধকি ঋণের সুদ 8,500 টাকা। তাহলে এইগুলো সব যদি পরিমাণ যোগ করে বাদ দিই তাহলে 6,58,500, 6,58,500। এটা বিয়োগ করে দাঁড়াবে 3,56,500, 3,56,500। এর নাম হচ্ছে মোট কৃষি আয়। মোট কৃষি আয়। এখন বাংলাদেশের 2014 আইন অনুসারে এখান থেকে অকার্যধার্য সীমা আছে, অকরধার্য, এটা 2014 সাল থেকে এখন পর্যন্ত বহাল আছে। এই সীমা আছে 2 লক্ষ টাকা। যদি 2 লক্ষ টাকা বাদ দিই তাহলে থাকে 1,56,500 টাকা। তাহলে এটা হচ্ছে করযোগ্য কৃষি আয়। করযোগ্য কৃষি আয়। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এখন যেহেতু করযোগ্য কৃষি আয় হয়ে গেল 1,56,500 টাকা, আর আমরা দেখলাম কর দায় নির্ণয় করার নিয়ম প্রথম 10 লক্ষ টাকা পর্যন্ত 0%, অর্থাৎ 10 লক্ষ টাকা আয় করলেও কর দিতে হবে না। তো যদি তাই হয় সেক্ষেত্রে আমাদের এখানে কর দায় নির্ণয় করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ আয়ের সীমা অতিক্রম না করাই, অর্থাৎ 10 লক্ষ টাকা অতিক্রম না করার কারণে আমাদের কর দায় নির্ণয় করা সম্ভব নয়। তো এখানে আমরা যে পর্যন্ত হচ্ছে সেটা আমরা বুঝাই। তাহলে আমরা দেখলাম কৃষি আয়গুলো আমরা পর্যায়ক্রমে যোগ করছি, আর মূলধন জাতীয় কোনো সম্পত্তি বিক্রয় হতে যদি কোনো লস থাকে সেটা বাদ যায়, সেটা আমরা বাদ দিছি। আমরা বলছিলাম যে উৎপাদন খরচ অমুকে বলুক বা না বলুক, অথবা যদি সেই হিসাব বই দেখাতে ব্যর্থ হয় তাহলে কৃষি আয়ের উপরে আমরা 60% উৎপাদন খরচ দেখাবো। কৃষি আয় ওর উপরে 60% দেখালাম। ভূমি রাজস্ব উন্নয়ন শস্য বিমা অনুমোদনযোগ্য অবস্থায় বন্ধকি ঋণ সুদ, এগুলো আমাদের অঙ্কে ছিল, অর্থাৎ অনুমোদিত খরচ, সেগুলো আমরা যোগ করলাম। যোগ করে আমাদের ওই আয় থেকে এটা বাদ দিলাম, তাহলে দাঁড়ালো 3,56,500, যেটা মোট কৃষি আয়। এবং 2014 সাল থেকে জারি করার পর এখন পর্যন্ত বহাল আছে অকরধার্য সীমা, অর্থাৎ কৃষি আয়ের উপরে অকরধার্য সীমা হচ্ছে 2 লক্ষ টাকা। অর্থাৎ আপনি যদি সবকিছু বাদ দিয়ে 2 লক্ষ টাকা আয় করেন তাহলে সরকারের কর দিতে হবে না, এই সীমা। তো এই 2 লক্ষ টাকা যদি বাদ দিই তাহলে আমাদের করযোগ্য কৃষি আয় দাঁড়ায় 1,56,500 টাকা। অর্থাৎ আমাদের যেহেতু কর দায় নির্ণয়ের ক্ষেত্রে নিয়ম 10 লক্ষ টাকা পর্যন্ত 0%, সেহেতু আমাদের আয় হচ্ছে 1,56,500 টাকা, যার কারণে আমাদের কর দায় নির্ণয় করার প্রয়োজন নাই। আশা করি আপনারা অবশ্যই আমাদের এই কৃষিখাতে আয়ের নিয়ম নীতি এবং অঙ্কটি বুঝতে পারছেন। আর যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের বিবিএম সলিউশন পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন, এবং আমাদের ক্লাসগুলো আপডেট পেতে, দ্রুত পেতে বিবিএম 24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, এবং আমাদের ক্লাসগুলো পেতে আমাদের